প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, যেটি বলছিলাম যে এস এম সুলতানের মতো একজন গুণী শিল্পীর জন্মশতবার্ষিকীতে আমরা আপনার প্রদর্শনী পেয়েছি, সেই প্রদর্শনী সম্পর্কে জানব। শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী হয়েছে 2024 সালের 10ই আগস্ট। তখন 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরপর এস এম সুলতানের জন্মশতবার্ষিকী করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তা আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একটা জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটি করেছিলাম। শিল্পী মনিরুল ইসলাম এটার আহ্বায়ক, আমি সদস্য সচিব ছিলাম। আমরা সেই মূল অনুষ্ঠানটা 9ই আগস্ট করলাম ঢাকায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। ওই একই জায়গায় বেঙ্গল গ্যালারি, বেঙ্গল ফাউন্ডেশন এবং এইচএসবিসির যৌথ আয়োজনে আমার একক প্রদর্শনী চলছে সুলতান শতবার্ষিকী উপলক্ষে। এটা 27শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমার প্রায় 10 বছরের কাজ ওই একটা গ্যালারির মধ্যে। বলছিলেন যে 65তম একক প্রদর্শনী, আর সেটিতে কতগুলো ছবি আমরা পাচ্ছি? এস এম সুলতানের উপরে 108টি ছবি সেখানে আছে। অনেকেই বলে যে আপনি যার ছবি তোলেন তিনি বিখ্যাত হয়ে যান বা তিনি জনপ্রিয়তা পেয়ে যান, এই প্রসঙ্গে আপনার কি মনে হয়? এটা বলেছিলেন হুমায়ুন আহমেদ এবং মোহাম্মদ জাফর ইকবাল স্যারের ভাই আহসান হাবিব। তার একটি পত্রিকা উন্মাদ, সেই উন্মাদে উনি বলেছিলেন যে বিখ্যাত হতে হলে 16টি উপায়, একটা হলো নাসির আলী মামুন যদি আপনার ছবি তোলেন। এটা এমনি কৌতুক করে বলেছিলেন, আমার মনে হয় যে এটা সত্য না। একটু পেছনে ফিরে যেতে চাই। প্রথম শুরুটা হয় অন্যের ক্যামেরা ধার করে ছবি তোলার মাধ্যমে, এবং তারপর আজকের আমাদের নাসির আলী মামুন। এই যে দীর্ঘ যাত্রা, গল্প শুনবো। 1971 সালের মুক্তিযুদ্ধের পর আমি শুরু করি বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির সূচনা করলাম, নতুন একটা ফ্রন্টিয়ার ওপেন করলাম। তখন আমার কোনো ক্যামেরা ছিল না, ফটোগ্রাফির কোনো শিক্ষাও আমার ছিল না। আমি কোনো রকম জানতাম যে কিভাবে ক্যামেরাটা হাতে নিতে হয়, ছবি তুলতে হয়, কিন্তু নিজস্ব ক্যামেরা না থাকলে তো নিয়মিত কাজ করা যায় না। তখন আমার বাসার কাছে একটা স্টুডিও ছিল, স্টুডিও নেহার। ওদের সাথে দীর্ঘ বছরের সম্পর্কের কারণে ওদের ক্যামেরা মাঝে মাঝে ওরা ধার দিত। চুপ করে লুকিয়ে ওই স্টুডিওর ফটোগ্রাফার আমাকে হয়তো সপ্তাহে একদিন বা 2 মাস 3 মাস পরে একদিন, এইভাবে আমি শুরু করলাম। আর তখন আমার মতো একজন কিশোরের পক্ষে একটা ক্যামেরা কেনা প্রায় অসম্ভব ছিল। আর বাংলাদেশের রাজধানী ঢাকায় আমার জানা মতে ওই সময় 1971 সালে বা 72-73 সালে 100টির মতো ক্যামেরা ছিল শৌখিনদের হাতে। কাজে ওই 100টি ক্যামেরার মধ্যে থেকে একটা ক্যামেরা আমার জন্য বরাদ্দ প্রায় অসম্ভব ব্যাপার ছিল। সেই পরিস্থিতির মধ্যে সততা এবং ঘনিষ্ঠতার কারণে অনেকে আমাকে বিশ্বাস করতো, ক্যামেরা ধার দিত। বলতাম যে আপনার ক্যামেরাটা 4 ঘন্টার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু 1-2 ঘন্টার পরে আমি ক্যামেরাটা আবার ফেরত দিয়ে দিতাম যাতে আবার সে ক্যামেরা দেয়। সেই ধার করা ক্যামেরা দিয়ে আমার পোর্ট্রেট ফটোগ্রাফির সূচনা হলো, ছবি তোলা শুরু করলাম বিখ্যাত মানুষদের। তখন একটা অসুবিধা শুরু হলো যে বাংলাদেশে কারা বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত এমন কোনো তথ্য স্ট্যাটিস্টিক্স আমি কোথাও পাচ্ছিলাম না। বাংলা একাডেমি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমার ধারণা হলো যে তারাই জানে যে কারা বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত, ওই তালিকা তৈরি করলাম। এইভাবে আমার শুরুটা 72 সালে। কিন্তু ওই বাংলা একাডেমিতেই 77 সালে আমার প্রথম একক প্রদর্শনী হলো। এই শুরুটা হওয়ার আগে বাংলা একাডেমি আমাকে বলেছিল যে বাংলা একাডেমি তো গবেষণার প্রতিষ্ঠান, আর আমরা বইমেলা করতে যাচ্ছি, আমরা তো আপনাকে চিনিও না, আর আমরা কোনো প্রদর্শনী করার জায়গা না। তারপরে আমি এমনভাবে তাদেরকে অনুরোধ করলাম যে দেখেন, আমি তো লেখকদের ছবি প্রদর্শনী করব, লেখকদের ছবির প্রদর্শনী কেউ করে না। ওরা রাজি হলো, ওই শুরু হলো আমার যাত্রা। এবং দেশবরেণ্য শিল্পী এবং প্রখ্যাত জ্ঞানীগুণীজনদের ছবি আমরা পেয়েছি আপনার ক্যামেরার মাধ্যমে, এবং তাদের সাথে নিশ্চয়ই আলাপচারিতার জায়গাটিও বেশ প্রখর। সেই গল্প একটু শুনতে চাই। কয়টা গল্প শুনবেন, কয় হাজার গল্প শুনবেন, বলতেই থাকবো। তবে আজকের এই স্টুডিওতে বসে খুব বড় গল্প তো করা যাবে না, যেহেতু এস এম সুলতান শতবার্ষিকী চলছে, আমার প্রদর্শনীও চলছে। এস এম সুলতান সম্পর্কে 1-2টা গল্প বলা যায়। এস এম সুলতান এমন একজন মানুষ ছিলেন যিনি প্রায় একাই শুরু একাই শেষ, এবং তার জীবনটা এমন ছিল যে তার জীবনীতে উনি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এই পুরো ভারতবর্ষ যখন ঘুরেছেন উনি উধাও। উনি কোথায় ছিলেন, কোথায় গেলেন, কেন গেলেন কেউ আমরা জানি না। ওই সময় কি ছবি এঁকেছেন তাও জানি না। এমনকি তার 47-এর পর তার যে প্রদর্শনীগুলি হয়েছিল ভারতবর্ষের সিমলায়, করাচি, লাহোর, একাধিক প্রদর্শনী। তারপরে উনি নিউ ইয়র্কে গেলেন 1950 সালে, সেই প্রদর্শনী, অনেকগুলো প্রদর্শনী হয়েছিল আমেরিকায়, লন্ডনে প্রদর্শনী হয়েছিল। তখন কিন্তু প্রত্যেকটা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তিনি উধাও, কেউ তাকে খুঁজে পায় না।
তার ব্যাগ ট্যাগ ফেলে উনি কোথায় চলে গেছেন আমরা কেউ জানি না। এই যে একটা জীবন এরকম, যিনি অত্যন্ত বিচিত্র জীবন এবং নিজের জীবনকে যিনি আড়াল করে রাখছেন, আমরা জানতে পারছি না। কাজেই এমন একটি মানুষের উপরে আমি ক্যামেরা ফোকাস করলাম 1977 সালে, যে তার উপরে কাজ করব। এই যে ব্যতিক্রমী জীবন, শুধু তাই না, তার ছবির মধ্যে অন্য জিনিস। এস এম সুলতানের ছবি যখন একটা বোদ্ধা দর্শক দেখে, তার ছবির সামনে এরকম দাঁড়ায়, সে স্থির থাকতে পারে না। এস এম সুলতানের ছবি তাকে ম্যাসমেরাইজ করে ফেলে, দর্শককেও মানে অভিভূত শুধু না, অধিকার করে ফেলে। তার ছবির মধ্যে অনেক লেয়ার, সেই লেয়ার জন আকাঙ্ক্ষার, তার দর্শনের লেয়ার এবং তার বিষয়বস্তুর লেয়ার। আপনি দেখবেন যে সুলতানের ক্যানভাসের সামনে দাঁড়ালে উনি যে ছবিগুলি আঁকলেন শেষের জীবনের শেষের প্রায় 25 বছর, সেই ছবিগুলি দেখলে বোঝা যায় যে তার সেই ছবির মধ্যে যে অসংখ্য অনেক ফিগার তারা কাজ করছে, নারী পুরুষ, আপনার মাঠে কৃষিক্ষেত্রে, কিন্তু দেখবেন যে পিছন দিকে চিকন ছোট্ট আকাশ, উদার আকাশটা কিন্তু ছোট্ট। এই যে মানুষের সভ্যতার, এই যে কৃষি সভ্যতার ছবি, ওইটাকে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। তিনি নিজেও কিন্তু লিখেছিলেন, বাংলাদেশের কৃষকরা কিন্তু খেতে পায় না, দুর্ভিক্ষ, অভাব, অথচ তারা কিন্তু উৎপাদন করে পুরো জাতির জন্য। এই যে একটা ফিলসফি তার, যে এরা আসলে ইনার স্ট্রেংথটা তিনি দেখিয়েছেন এবং তাদেরকে এত বলশালী তিনি করেছেন। আসলে উনি তার ছবির মাধ্যমে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন এবং উনি অভ্যুত্থান ঘটিয়েছেন এবং ঘটিয়ে যাচ্ছেন। কাজে এস এম সুলতানকে পরিপূর্ণভাবে জানতে হলে খুব সহজে জানা সম্ভব না। দেশবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সান্নিধ্য আপনি পেয়েছেন, নিশ্চয়ই তার সাথেও কিছু মজার অভিজ্ঞতা রয়েছে আপনার। দু একটা গল্প আমরা শুনবো। 79 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চাচুরি পুরুলিয়া নামে অদ্ভুত একটা জায়গা, একটা গ্রাম, সেই নড়াইলের মাসিম দিয়ে গ্রাম, তারপরে চিত্রা নদী, সেটা পার হয়ে তারপরে ভ্যানে আমরা গেলাম। সকালে ভোরবেলা আমরা রওনা দিলাম, আমি এস এম সুলতান একটা ভ্যানে, এবং গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা ভালো না, তখন তৎকালীন সময় তো রাস্তাই ছিল না, জায়গায় জায়গায় আমরা নামছি, ভ্যান ধাক্কা দিয়ে নিচ্ছি, আবার গিয়ে ভ্যানে চড়ছি। তখন আশেপাশের থেকে দেখলাম, ক্ষেতের মধ্যে থেকে দূর থেকে ডাকছে, ওই লাল মিয়া ভাই একটু তামুক খেয়ে যাও, এদিক থেকে ডাকে ওদিক থেকে ডাকে, আমরা জায়গায় জায়গায় থামি। মানে তখনই বুঝলাম যে উনি অসম্ভব জনপ্রিয়, ঈর্ষণীয় জনপ্রিয়তার অধিকারী। এস এম সুলতান হাত নাড়ছেন, আমরা দাঁড়াচ্ছি। এই যে পুরো গ্রাম, পুরো ভূগোল, পুরো কৃষি সভ্যতা তার মধ্যখান দিয়ে যাচ্ছে, তার ক্যানভাসের মধ্যে যাচ্ছে, পরবর্তীকালে মনে হয়েছিল। এবং ছবি দেখে আমার গাও শিরে যায় যে এর মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম, যেই ছবি উনি আঁকলেন সেই ক্যানভাসের মধ্যে দিয়ে চাচুরি পুরুলিয়া গেলাম। সেইখানে গিয়ে অভাবনীয় এক দৃশ্য, প্রায় 200 বছর আগের একটা পুরো বাড়ি, সেইটা 1953 সালে মাটির নিচে ঢাকা ছিল। সেই গ্রামের যুবকদের নিয়ে তিনি প্রায় 3 মাস লাগিয়ে কোদাল বেলচা দিয়ে সেটা বাড়িটা উদ্ধার করলেন, নলাইল জমিদারদের একটা অংশ। সেই বাড়ির মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠা করলেন, নন্দনকানন একাডেমি অফ ফাইন আর্টস, তার প্রতিষ্ঠিত প্রথম স্কুল। সেখানে বাচ্চাদের, যেখানে সাপ, নানান ধরনের বিষাক্ত জন্তু ছিল ওই বাড়িটার ভেতরে, সেইখানে স্কুল প্রতিষ্ঠা করলেন। তো সেইটার ভিতরে আমরা গেলাম, ছবি তুললাম। উনি বলল যে যখন কাজ করছিলাম, মানে 53 সালে, আর আমি বলছি 1979 সালের কথা, বলে যে এই বাড়িটার মধ্যে দেয়ালে অনেক সাপ, ভিতরে সাপ, বলে যে সাপ আমার সামনে এসে ফনা তোলে, আস্তে করে তারপরে চলে যায়। তারপর হঠাৎ করে দেখলাম যে সন্ধ্যার সময়, উনি বললেন এটা, যে দেয়ালের ফাটল থেকে হঠাৎ একটা সাদা একটা ইমেজ বেরোলো, বয়স্ক একজন, এরকম ভদ্র মহিলার মতো চেহারা, কিন্তু অপূরব সুন্দরী, কিন্তু বুড়ো, চুল পাকা। আমি তেষ্টা খুব পেয়েছিল যে তামাক খাবো, আগুন পাচ্ছিলাম না। হঠাৎ নারী কণ্ঠ বলল যে আগুনটা জ্বেলে দিব। আমি বললাম আপনি কি করলেন? আমি বললাম জ্বালিয়ে দেন। আগুন জ্বেলে দিল, আমি তামাকটা খেলাম। এইরকম তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, আসলেও ঘটেছিল। কারণ যেই মানুষটা জীব জন্তু, বৃক্ষ, নদ নদীর সঙ্গে বসবাস করতেন, কেউ করে এরকম বসবাস? আমরা হয়তো বাড়িতে বেড়াল পালি, কুকুর পালি, তাও দূরে থাকি ওদের থেকে, কিন্তু উনি এদের নিয়ে বসবাস করতেন। এবং বিষাক্ত সাপ, বেজি, শেয়াল, যেগুলো পোষ মানে না, এমনকি কুমুরদের সাথেও তার সখ্যতা ছিল। আমি তার এই গল্প জানি সুন্দরবনের। কাজে সে তার জীবনকে ধরে রাখা ক্যামেরার মধ্যে প্রায় অসম্ভব ছিল। এবারে একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবো, যেহেতু আলোকচিত্রের মাধ্যমে, আসলে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে যেহেতু দেশের বাইরেও আপনার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, আমি যদি একটু পার্থক্য করতে বলি যে দেশ এবং দেশের বাইরে,
সেক্ষেত্রে আসলে কি বলবেন? দেশের মধ্যে যেমন বিখ্যাত মানুষদের ছবি তুলতে আমার সাথে অনেক সহজ, কারণ সবাই আমাকে চিনে, আমিও চিনি। আমি যখন ছবি তোলা শুরু করেছিলাম 70-এর দশকের শুরুতে, তখন তো কেউ চিনতো না, তখন কিন্তু ছবি তুলতে গেলে অনেকে সন্দেহ করতো, কারণ ফটোগ্রাফার কোনো সেলিব্রিটিদের বাইরে সাধারণত তখন যেত না, এমনকি সংবাদপত্রে ওরা যেত না। স্টুডিওর ফটোগ্রাফ যদি কেউ চাইতো কোনো প্রকাশনা বা পত্রপত্রিকা, তারা দিয়ে দিতেন। ফটোগ্রাফার যাওয়ার রেওয়াজ ছিল না, কাজে আমার ব্যাগ খুলে অনেক বাসায় দেখতাম যে তারা দেখতো যে ব্যাগের মধ্যে তাদের বাড়ির কোনো দামি জিনিস আমি নিয়ে যাচ্ছি কিনা, এইরকম ছিল। আমি যদি ভুল করে না থাকি, আপনার হোয়াইট হাউসে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে? হোয়াইট হাউসে আমি গেলাম, এইটা 2009 সালের 12ই আগস্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে। সেখানে তো অভাবনীয় যে হোয়াইট হাউসে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমার সামনে একদম আমার স্পর্শ করলাম স্টিফেন হকিং, উনি উপস্থিত ছিলেন, আর্চ বিশপ ডেসমন্ড টুটো, নোবেল পিস প্রাইজ উইনার, তারপর সিডনি পয়েটিয়ার, যিনি 61 সালে অস্কার পেয়েছিলেন, শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গের মধ্যে উনি পৃথিবীতে প্রথম যিনি 61 সালে অস্কার পেলেন। এইসব মানুষেরা ওইখানে উপস্থিত। তারাও প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম নামে একটা অ্যাওয়ার্ড সিভিলিয়ানদের দেওয়া হয় আমেরিকায়, ডক্টর মোহাম্মদ ইউনূসও সেটা পেয়েছিলেন, তারাও পেয়েছিলেন। তাদেরকে সামনাসামনি দেখলাম, কথা বললাম, তাদের সঙ্গে ছবি তুললাম, এবং তাদের পোর্ট্রেট যখন আমি করলাম, বিশেষ করে স্টিফেন হকিং, তখন মনে হলো যে উনি সাধারণ একজন কেউ, একটা হুইল চেয়ারের মধ্যে উনি এমন একটা পরিস্থিতির মধ্যে মানে বাঁকা হয়েছিলেন যে আমার মানে কান্না পেয়ে গেল যে পৃথিবীর এত প্রভাবশালী একজন, আমাদের সময়ের একজন বিজ্ঞানী, ফিজিসিস্ট স্টিফেন হকিং এই অবস্থা প্রত্যক্ষ করলাম। তাকে এইভাবে ধরলাম এবং বললাম যে আপনার কি একটা ছবি তুলতে পারি ডক্টর ইউনূস স্যারের সাথে? উনি বললেন ইয়েস, ব্রডকাস্টিং ভয়েস। আমি কেঁপে গেলাম তখন। উনি আসলে কথা বলতে পারতেন না, কিন্তু ভয়েস সিনথেসাইজার দিয়ে তার ওইটা উনি যখন মুখ নাড়াতেন তখন সে শব্দ বেরোতো। এই যে অভাবনীয় জিনিসগুলি সামনাসামনি দেখা, তার হাতকে স্পর্শ করা, এটা তো এক জীবনে একটা মহাকাব্যের মতো আমার মতো একজন আলোকচিত্র শিল্পীর। ভাইয়া 54 বছরের এই অভিজ্ঞতায় ছবি তোলার ক্ষেত্রে, একটি মানসম্মত ছবি তোলার ক্ষেত্রে আসলে ক্যামেরার কথা যদি বলি, যে ঠিক কি কৌশল অবলম্বন করা হয়ে থাকে? আসলে ক্যামেরা কিছুই করে না, লেন্সও কিছুই করে না, সে শুধু দেখে। আপনার চোখ দিয়ে আপনি দেখেন না, ক্যামেরার চোখ দিয়েও ক্যামেরা দেখে। সেই দেখাকে আপনি কত রকমভাবে নানান ডাইভার্স মানে পরিস্থিতির মধ্যে নিয়ে যাবেন, এবং আপনার দেখার চোখটা অন্য সাধারণ 10 জনের দেখার চাইতে কতটুক আলাদা করতে পারবেন আপনি, কতটুক আকর্ষণীয় করতে পারবেন আপনি, সেটা কিন্তু সবচেয়ে নির্ভর করে যিনি ক্যামেরার পেছনে থাকে, একজন আলোকচিত্র শিল্পী। সেইটাই বরাবর আমি চেষ্টা করি যে মানুষ যেভাবে দেখে আই টু আই লেভেলে, আমি যেহেতু পোর্ট্রেট করি, চোখ থেকে চোখে দেখি আমরা, আমি সাধারণত কিন্তু ক্যামেরাটা এইদিকে নিয়ে যাই, এইদিকে নিয়ে যাই, একটু উপরে করি, মানে আই লেভেলে আমি থাকি না। এবং যার আমি পোর্ট্রেট করি, আমি আমার কথাই বলছি, তার সঙ্গে আমি গল্প করতে করতে ছবি তুলতে থাকি। অর্থাৎ ওই মানুষটার এমন একটা মুহূর্ত আমি বন্দি করতে চাই যা সাধারণ মানুষ দেখে না। ভাই, আপনার প্রদর্শনী চলছে এবং সেটি শেষ হতে আরো বেশ কিছুদিন বাকি। 27শে সেপ্টেম্বর শেষ হবে। যারা এই প্রদর্শনী দেখেননি, কৌতূহলী দর্শক যারা এস এম সুলতানকে ভালোবাসেন, তারা এই প্রদর্শনী দেখে আসবেন বেঙ্গল শিল্পালয়ে। প্রত্যেকদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। ভাইয়া, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আপনারা ফটোগ্রাফির সাথেই থাকবেন এবং বেশি বেশি সেলফি তুলবেন, এবং এস এম সুলতান এই যে শতবার্ষিকী, এস এম সুলতান শতবার্ষিকী আপনারা উদযাপন করবেন আনন্দের সাথে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবারে সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীর উত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি দার্শনিক রুশোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আত্মা কুলসিত হতে শুরু করলেই মন সংকীর্ণ হতে থাকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।